আমরা সিবিসিএস এর বাংলা অনার্স বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি বিষয় নিয়ে আলোচনা করব। দীপেন বন্দ্যোপাধ্যায়ের অশ্বমেধের ঘোড়া। এই গল্পের মাধ্যমে সমাজের যে অবক্ষয়ী মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে তাই সংক্ষেপে আলোচনা করব। একালের এক বিশিষ্ট সাহিত্যিক প্রেম সম্পর্কিত অভিমত ব্যক্ত করেছেন। প্রেম বলতে যা বুঝি এখন তার অস্তিত্ব বিলুপ্ত। এই উক্তিটির মধ্যে কতখানি যৌক্তিকতা আছে তা তর্কাতীত। তবে একটা কথা বলা যেতে পারে, মানুষের মধ্যেকার শাশ্বত চিরন্তন ধর্ম প্রেম নামক বিষয়ে যদি অবলুপ্ত ঘটে, তাহলে মানুষ আর মনুষ্য পদবাচ্য থাকবে না। তাহলে প্রেম অবশ্যই আছে, তবে তার সংজ্ঞা এবং স্বরূপটি পাল্টে গেছে। আগ্রাসী হিন্দুত্বের ছোঁয়ায়, পাশ্চাত্যের সহজতায় গা ভাসিয়ে বোধ করি এই চিরন্তন শুদ্ধ বিষয়ের ওপর কালিমা লেপন করা হয়েছে। কাজেই অতীতের সঙ্গে বর্তমানের মধ্যে সূচিত হয়েছে বিস্তর ব্যবধান। এই অশ্বমেধ ঘোড়া গল্পের নায়ক হলেন কাঞ্চন, কলেজের শিক্ষক। ভালোবাসে রেখাকে, তবে এই রেখা কি করে গল্পে তা স্পষ্ট না হলেও সে যে কাঞ্চনের ছাত্রী তুল্য এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দুজনে দুজনকে গভীরভাবে ভালোবাসে, কাছে পেতে চায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, উদগ্রীব হয়ে আছে। তবে তাদের সামনে একটাই বাধা, সমাজ, সংস্কার, গুরুজন। এই বাধাটি যে কেন তাও তাদের কাছে স্পষ্ট নয়। যে কারণেই হোক, তারা একসাথে সবার অগোচরে কোলাহল মুখর রাজপথে, পার্কে, গঙ্গা তীরে প্রভৃতি স্থানে বিকেলের পড়ন্ত রোদ্দুরে ঘুরে ঘুরে বেড়ানো ছাড়া অন্য কোনো বন্ধনে আবদ্ধ হতে পারেনি এখনো। শুধু বিনিময় হয়েছে তাদের মধ্যে নীরব সম্মতি আর অগুচ্ছ মনের কথা। কাঞ্চন সর্বদা ব্যাকুল হয়ে পড়ে কবে রেখাকে সে বিয়ে করবে, কবে তাকে বলে ডাকবে, আর একান্ত আনুগত্যের ন্যায় তার দু বাহু বন্ধনে এসে ধরা দেবে। কিন্তু শত আগ্রহ সত্ত্বেও তার আর সেটা সম্ভব হয়ে ওঠে না। তাই তো ঘুরে বেড়ানোর সময় কোথাও লাউড স্পিকারের সানাইয়ে সুর শুনতে পায়, তাতে তার মন ব্যাকুল হয়ে ওঠে। এই সানাইয়ে বেজে ওঠে চন্দ্রঘোষা রাগ। ওই বুঝি তাদের বিবাহের সানাই বেজে উঠেছে। এমনি ভাবে একদা ঘুরে বেড়ানোর সময়ই সানাইয়ের সুরে কাঞ্চন বড় ব্যাকুল হয়ে পড়ে। রেখাকে নিজের কাছে পেতে ইচ্ছে হলো ফুলওয়ালির কাছ থেকে এক ছোড়া মালা কিনে নিজে রেখার খোপাতে পরিয়ে দেয়। কিন্তু বিশেষ সংকোচবশত তা বাস্তবে আর সম্ভব হয় না। তবে কাঞ্চনের মনের কথা রেখার কাছে অজানা রইল না। রেখা স্বপ্রণোদিত ভাবে ফুলের মালা কিনে কাঞ্চনকে দেয় খোপায় পরিয়ে দিতে। কাঞ্চন অপেক্ষায় থাকে কখন নির্জন স্থান আসবে, সেইখানে সে মালাটি পরাবে। নির্জন স্থান হিসাবে আবার তারা গঙ্গার ধারকেই বেছে নেয়। যানবাহন হিসেবে 2 টাকা 50 পয়সা ভাড়ার একটা ঘোড়ার গাড়িতে তারা বসে পড়ে। বড় কাছাকাছি তারা। ঘোড়ার পায়ের শব্দে তাদের কথাবার্তা মিশে এক অপূর্ব প্রেমময় পরিবেশের সৃষ্টি করে। তারপর নেমে আসে প্রাকৃতিক দুর্যোগ। গাড়ির পর্দা ফেলতেই একেবারে নির্জন ঘরের রূপ নিল ওই গাড়িটি। ধীরে ধীরে তারা আরো কাছাকাছি চলে আসে, কিন্তু নীরবতার হাত থেকে তাদের মুক্তি নেই। সে সময়টার জন্য তারা এ যাবৎ অপেক্ষা করছিল, আকাশের বৃষ্টিধারা সেই সুযোগ করে দিলেও মনের দুর্বলতা আর কাটাতেই চায় না। প্রাকৃতিক নিয়মে অবশেষে বড় কাছাকাছি চলে আসা সম্ভব হয়। কাঞ্চন স্বতঃস্ফূর্তভাবে বউ বলে সম্বোধন করে রেখাকে। রেখাও তাকে স্বামী বলে ডাকে অনুচ্চ স্বরে। কখন তারা গাড়িতে গঙ্গার তীরের কাছে চলে এসেছে সে খেয়াল তাদের ছিল না। গাড়োয়ানের কণ্ঠস্বর স্পষ্ট হয়ে যায়। মালা পরানোর বিশেষ মুহূর্ত আর শেষ হয় না। গাড়ি থেকে নেমে এসে 2 টাকা 50 পয়সা ভাড়া হিসেবে দিতে গেলে গাড়োয়ান তিক্ত স্বরে বলে ওঠে, 5 টাকার কম হবে না, ফুর্তি করবেন, হোটেলের ভাড়া কি দেবেন না? গাড়োয়ানের এ কথা শুনে রেখা চমকে দুহাতে নিজের কান চেপে ধরে। ফলে তার
মালাটি হাত থেকে রাস্তায় পড়ে যায়। তারপর সমস্ত ক্রোধ সম্বরণ করে পায়ে পায়ে দুজনে এগিয়ে গিয়েছিল, কারণ একান্তে কাঁদবার মতো কোনো আশ্রয় তাদের জানা ছিল না। বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ ইচ্ছের প্রতিকূলতার গমন করে তাদের মনের মধ্যেকার সুখ পাখিটাকে কিভাবে কঠোর যন্ত্রণার দ্বারা নিঃশেষ করতে বসেছে, দিনের পর দিন তার স্বরূপ ব্যাখ্যাদানে এ গল্প বিশেষ সার্থকতা অর্জন করেছে। লেখকের দৃষ্টিতে প্রেম নামক অনুভূতিটা আজ হয়ে উঠেছে পুরাণের অশ্বমেধের ঘোড়া। লেখক জানিয়েছেন, স্বর্গের উচ্চৈঃশ্রবা এখন ধর্মনিরপেক্ষ কলকাতা। মাঠে পাটোয়ারি বুদ্ধিতে বাজি দৌড়ায়, আর যে যোগ্য অশ্বকে ফিরিয়ে আনতে ভগীরথ মর্তে গঙ্গা এনেছিলেন, মাত্র 2.5 টাকার বিনিময়ে সে আমাদের খিদিরপুরে পৌঁছে দেবে। অর্থাৎ দিনে দিনে যে প্রেমের সংজ্ঞা পাল্টে যাচ্ছে সে বিষয়ে নিশ্চিত। আজ একবিংশ শতকের পদলগ্নে এসে লেখকের বিশেষ অনুভূতি, প্রেম আমাদের লজ্জা, আমাদের যন্ত্রণা। তিনি আরো জানিয়েছেন, পৃথিবী বদলায়, জীবন বদলায়, আমাদের বয়স বেড়ে যাচ্ছে, মনে মনে আমরা আরো দ্রুত বুড়িয়ে যাচ্ছি, অথচ সেই মৌলিক ছকের ওপর খুঁটির মতো এগোচ্ছে আর পিছোচ্ছি। অর্থাৎ সমাজের সর্বত্র জুড়ে চলেছে অবক্ষয়, আর অবক্ষয় নেই কোথাও আশার প্রতিচ্ছবি। প্রেম ক্রমেই হয়ে চলেছে বিবর্ণ, পায়ে পায়ে জড়িয়ে ধরেছে অসংখ্য বাধার শৃঙ্খল। চাইলেও প্রত্যাশা পূরণ অসম্ভব, কোথাও নেই এতটুকু মুক্তি। তাই অশ্বমেধের গর্বিত দুরন্ত ঘোড়াকেও সময়ের নিষ্ঠুর শাসনে একদা বাঁধা পড়তে হয়, জানা নেই এর শেষ কোথায়। গল্পে ঘোড়া গাড়িতে ব্যবহৃত হলেও অশ্বমেধের ঘোড়ার প্রসঙ্গ এখানে ভিন্নার্থে প্রযুক্ত হয়েছে। পুরাণ প্রসঙ্গ থেকে জানতে পারা যায় যে রাজা মহারাজাদের বীরত্বের নিশান রূপে কীর্তিত হয় অশ্বমেধের যজ্ঞ। নিরীহ নিষ্পাপ অশ্বকে দিয়ে পৃথিবীর সমস্ত রাজাদের থেকে বিজয়পত্রী সংগ্রহ করার পরে সেই দিগ্বিজয়ী অশ্বকে যজ্ঞের নামে হত্যা করা হতো। এ যুগে দৃষ্টিতে দেখতে গেলে সাধারণ মানুষের মুনাফার হাতিয়ার করে নিজেদের কীর্তির ধ্বজা উড়াচ্ছে ধনীর বণিকেরা, আর তাদের কীর্তির নিদর্শন রূপে নানা ব্যভিচারের শেষ করে দেওয়া হচ্ছে কাঞ্চনদের মতন যজ্ঞাশ্বদের। আসলে কাঞ্চনরা জীবনভর খেটে মরে অন্যদের বিজয়ী করে তোলার জন্য, শ্রমেই ক্রমশ নিঃশেষ করে দেয় নিজের জীবন, যৌবন, প্রেম, আকাঙ্ক্ষা সহ অমূল্য জীবন ও কাঞ্চন রেখার নিষ্পেষিত শোষিত জীবনের দিকে তাকিয়ে তাদের জীবন পরিণামের কথা ভেবে এবং বিশেষত কাঞ্চন রেখার জীবনের সর্বস্ব এর কবলে নিবেদিত করার পর কথা চিন্তা করলেও এ যুগের যুবক সম্প্রদায়কে যে গল্পকার অশ্বমেধের ঘোড়ার সঙ্গে তুলনা করেছেন সে কথা বুঝতে কষ্ট হয় না। আর সেই দিক থেকে চিন্তা করলে আলোচ্য গল্পটি অশ্বমেধের ঘোড়া নামকরণও সার্থক হয়েছে।